হ্যালো এভরিওয়ান। আমরা আগে ক্লাস 11-এর ইন্ডিয়ান জিওগ্রাফির জাস্ট খালি ইন্ট্রোডাকশন পার্টটা শেষ করেছিলাম, যেখানে আমি পড়িয়েছিলাম ভারত সে সম্পর্কে এবং তার কোন কোন এলাকার বাউন্ডারি শেয়ার করছে। আমি সেগুলো পড়িয়েছিলাম। এই ক্লাসে আমি পড়াবো ভারতের যে আর কোন কোন প্রতিবেশী দেশগুলো আছে সেগুলো সম্পর্কে বলবো, এবং এক এক করে প্রতিটা প্রতিবেশী দেশ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে? যদি কেউ আগের পার্টের ভিডিওটা না দেখে থাকিস তাহলে অবশ্যই দেখে থাক, এবং তারপরে আমাদের এই ভিডিওগুলো দেখবি, তাহলে কি একটা আমাদের পড়ানোর ক্ষেত্রে সুবিধা হয়। ঠিক আছে? তোরা নিজেরা বুঝতে পারবি। তো বেশি কথা না বাড়িয়ে আমি শুরু করছি আজকের নেক্সট ক্লাসে। হ্যালো স্টুডেন্ট, আমি মিলন, তোমাদের ভূগোলের শিক্ষক। আমি আজকে পড়াচ্ছি তোমাদের এশিয়ায় ভারতের প্রতিবেশী দেশ সম্পর্কে। ঠিক আছে? যেটা আমি আগে ক্লাসে পড়িয়েছিলাম, তারপরের পার্টটা এটা শুরু হচ্ছে। দেখ, এটা আমাদের কিসের ম্যাপ? আমি প্রথমেই যখন পড়াই তখন সবসময় বলে থাকি যে ম্যাপ জানা খুব জরুরি, কারণ ভূগোল পড়তে গেলে যদি ম্যাপ সম্পর্কে আমার আইডিয়াই না থাকে তাহলে কিন্তু ভূগোল পড়তে পারবো না। তো যখনই আমি পড়াবো তখন চোখটা বন্ধ করে আমাকে ম্যাপ সম্পর্কে কিন্তু একটা ভালো আইডিয়া নিতে হবে। ঠিক আছে? তো এইটা কিসের ম্যাপ? এইটা হচ্ছে এশিয়া মহাদেশের ম্যাপ। ঠিক আছে? আমাদের পার্ট কি ছিল? আমরা ইন্ডিয়াটা পড়ছিলাম, তাই তো? আমরা ভারতটা পড়ছিলাম না? তো এখানে যেটা পড়বো সেটা হচ্ছে ভারতের প্রতিবেশী দেশগুলো সম্পর্কে একটু হালকা করে ডিটেল নেবো। ঠিক আছে? দেখ, আমি রং করে দিয়েছি, বাকি যেই দেশগুলো আছে সেগুলোকে আমি অতটা কিন্তু হাইলাইট করিনি। আমি মোটামুটি যেই দেশগুলো আমি পড়াবো সেইগুলো রং করে দিয়েছি। এবারে প্রশ্নটা হচ্ছে যে প্রতিবেশী মানে কি? প্রতিবেশী মানে হচ্ছে, আমি নিজের থেকে বলি যে আমার ঘরটা আছে, তাই তো? আমার ঘরের চারপাশে আরো অনেকগুলো ঘর আছে। তাহলে প্রতিবেশী কারা হবে? যে আমার ঘরের চারপাশে আর কোন কোন ঘরগুলো আছে সেগুলো হবে আমার প্রতিবেশী। এবার প্রতিবেশী কতটা হবে? এখানে একটা ঘর আছে, আমার পাশে একটা ঘর আছে, 10 কিলোমিটার দূরে একটা ঘর আছে, সেটা কি আমার প্রতিবেশী দেশ হবে? সেটা কিন্তু আমার প্রতিবেশী দেশ হবে না। কাছাকাছি লাগোয়া, একদম কাছাকাছি। ঠিক আছে? সেম ভাবে আমাদের ঘর কোনটা? আমাদের ভারতবর্ষ আমাদের ঘর। এবারে ভারতবর্ষের কাছাকাছি টাচিং করে করে বা একটু কাছাকাছি কোন কোন দেশগুলো আছে সেইগুলোকে বলা হচ্ছে ভারতের প্রতিবেশী দেশ। তার মানে যেমন ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তান, আফগানিস্তান কাছাকাছি আছে, কিন্তু তুই আমাকে বলবি না যে আরব দেশটা কি হবে। কেন হবে? অনেক দূরে আছে না। এখানে আমার বাড়ি আর 10 কিলোমিটার দূরে, সে কি প্রতিবেশী দেশ বলবো? লাগোয়া কাছাকাছি কাছাকাছি যে দেশগুলো আছে তাকে বলা হচ্ছে প্রতিবেশী দেশ। এটা কিন্তু মনে রাখতে হবে। তো ভালো করে জেনে নি প্রতিবেশী দেশগুলো কোন কোনগুলো। ঠিক আছে? যখনই দেখাবো ম্যাপগুলো, চোখ বন্ধ করে মাথার মধ্যে যেন ম্যাপটা ছকে যায়। এটা আমাদের দেশ ভারত, সবাই জানিস, লেখা আছে। ভারতের প্রতিবেশী দেশের মধ্যে উত্তর দিকে যেটা আছে এটা নেপাল, আয়তক্ষেত্রাকার দেশ নেপাল, আর ভুটান। এটা হচ্ছে উত্তর এবং উত্তর পূর্ব দিকে আছে। দেখ, লক্ষ্য করে দেখতে পাবি ভারতবর্ষের আর যে বাকি দেশগুলো আছে প্রতিবেশী, চীন, মায়ানমার, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ, পাকিস্তান, আফগানিস্তান, এই যে দেশগুলো আছে, ঠিক আছে, এর মধ্যে নেপাল এবং ভুটান, এই দুটো দেশকে বলা হচ্ছে ল্যান্ড লক কান্ট্রি। কি বলা হয়? ল্যান্ড লক কান্ট্রি। ল্যান্ড লক কান্ট্রি। ঠিক আছে? একটু কিন্তু মনে রাখতে হবে, ল্যান্ড লক কান্ট্রি, এটা মানেটা কি? এবার আমাকে বলবি স্যার আফগানিস্তানটা তো আছে। হ্যাঁ, যদি আফগানিস্তানটাকেও কিন্তু কনসিডার করা হয়, কিন্তু সমস্যাটা কোন জায়গায় হচ্ছে যে এখানে তো পিওসি হয়ে গেছে না, টাচিং করে নেই, কিন্তু আফগানিস্তানও কিন্তু ভারতের প্রতিবেশী দেশ হবে, যেটা ল্যান্ড লক কান্ট্রি। ঠিক আছে? এটুকু মনে রাখতে হবে। তো মেনলি যেটা বলবো যে আফগানিস্তান, নেপাল এবং ভুটান, আফগানিস্তান, নেপাল এবং ভুটান, এই তিনটা দেশকে বলা হচ্ছে কি? বলা হচ্ছে ল্যান্ড লক কান্ট্রি। কেন বলা হচ্ছে? যে ধর একটা দ্বীপ, তো একটা দ্বীপের চারপাশে কি আছে? জল জল আছে না? তাহলে দ্বীপ মানে কি? চারদিকে জল, মাঝখানে স্থল, তাকে দ্বীপ বলি। এক্ষেত্রে কি হচ্ছে যে যেই দেশটা চারদিক ধরে অন্যান্য দেশ দিয়ে বা ভূখণ্ড দিয়ে ঘেরা, কি বললাম? যে যেই দেশটা চারদিক ধরে অন্যান্য ভূখণ্ড বা দেশ দিয়ে ঘেরা। যেমন ধর নেপাল, তো নেপালের দেখ নিচে কি ইন্ডিয়া আছে, ওপরে চায়না আছে, তারপরে হচ্ছে আবার ডান দিকে ইন্ডিয়া, বাঁ দিকে ইন্ডিয়া, উপরে চায়না। তো নেপালের ক্ষেত্রে কি, এর নিজস্ব কোনো সমুদ্র বন্দর নেই এবং এর সঙ্গে টাচ করে কোনো সমুদ্রই নেই, তাহলে এটাকে বলা হচ্ছে ল্যান্ড লক কান্ট্রি। সেম ভাবে ভুটানে কিন্তু দেখে নে, ভুটানের ক্ষেত্রে কিন্তু দেখতে পাবো আমি, এরও কিন্তু কোনো সমুদ্র বন্দর আমি দেখতে পাচ্ছি না, কারণ এটাও পুরোটা হচ্ছে উপর দিকে চীন আছে আর নিচের দিকে হচ্ছে পুরোটা ভারত দিয়ে ঘেরা আছে। আফগানিস্তানের ক্ষেত্রে কিন্তু ইরান, পাকিস্তান, কাজাখস্তান,
মানে সব দিক থেকে কিন্তু এখানেও দেখতে পাচ্ছি আমি ল্যান্ড দিয়ে ঘেরা, ঠিক আছে, ল্যান্ডলক কান্ট্রি, চারদিক দিয়ে ব্লক করা আছে। এই সমস্ত দেশের সমস্যা কোনগুলো হয়, যে যদি বাণিজ্যের ক্ষেত্রে সমস্যা হয়, যেমন আমাদের ভারতের ক্ষেত্রে আমি যেখান দিয়ে হোক বাণিজ্য করতে পারি, আমি মুম্বাই দিয়ে করতে পারি, ঠিক আছে, আমি চাইলে কলকাতা দিয়ে করতে পারি, চেন্নাই দিয়ে করতে পারি, আমি যেখান দিয়ে করতে পারি। শ্রীলঙ্কার ক্ষেত্রে সুবিধা, চারদিকে জল আছে না, যেখান থেকে হোক সে বাণিজ্য করতে পারবে, ঠিক আছে। কিন্তু নেপাল বা ভুটান বাণিজ্য করার ক্ষেত্রে কিন্তু সমস্যার মধ্যে পড়তে হয়, কারণ এদের ক্ষেত্রে কোনো সমুদ্র বন্দর নেই। নেপাল এবং ভুটান ম্যাক্সিমাম যে ট্রেড গুলো করে না, সবগুলো কি কলকাতা আর পারাদ্বীপ বন্দর দিয়ে করে, ঠিক আছে, কারণ এদের তো নিজস্ব কোনো বন্দর নেই, বলে কলকাতা বন্দরের উপর কিন্তু নেপাল এবং ভুটান হচ্ছে ডিপেন্ডেন্ট। তো কোন কোন দেশগুলো পড়ে নি, সবচেয়ে উত্তর দিকে কোন দেশটা আছে, উত্তরে আছে চায়না, তাই তো। কি কি আছে, নেপাল, 1 নম্বর চায়না, নেপাল, 3 নম্বর হচ্ছে ভুটান, এখানে আছে বাংলাদেশ, একদম আমাদের হচ্ছে পূব দিকে, পূব দিকে আছে বাংলাদেশ, তারপর আরেকটু পূব দিকে আছে, উত্তর পূব দিকে কোনটা, মায়ানমার আছে, ঠিক আছে, যেটা আগে ভারতের অংশ ছিল কিন্তু এখন আর বর্তমানে ভারতের অংশ নেই, ঠিক আছে, মায়ানমার দেশটা আছে। মায়ানমার খুব ভালো ধার্মিক দেশ, বৌদ্ধ ধর্মের খুব পীঠস্থান, ঠিক আছে। এরপরে আছে গোটা সমুদ্র দিয়ে ঘেরা, এটা হচ্ছে কি দেশ, এটা হচ্ছে শ্রীলঙ্কা। এই শ্রীলঙ্কা হচ্ছে গোটাটা সমুদ্র দিয়ে ঘেরা দ্বীপ রাষ্ট্র শ্রীলঙ্কা। তারপরে আছে সবচেয়ে শত্রু, নাম কি, যার নাম মুখে নিতেও মানে খারাপ লাগে, পাকিস্তান। এটা হচ্ছে পাকিস্তান। আমাদের ভারত এবং পাকিস্তান, যেটা এখন পাকিস্তান বর্তমান হচ্ছে, আগে তো পুরোটা ভারত ছিল, 1947 সালে ভাগ হওয়ার পরে পাকিস্তান হয়েছে। তো তাহলে চীন, নেপাল, ভুটান, বাংলাদেশ, মায়ানমার, এদিকে আছে, এদিকে আছে শ্রীলঙ্কা, পাকিস্তান আর হচ্ছে আফগানিস্তান। এটা পাকিস্তান, আর পাশে আছে, আরেকটু পাশে আছে পশ্চিম দিকে একবারে পাকিস্তান, উত্তর পশ্চিম দিকে আর আছে আফগানিস্তান। হুম এটা হচ্ছে আফগানিস্তান। আর একটা দেশ আছে যেটা সমুদ্রের মাঝখানে, তার নামটা কি, অনেকে জানিস, অনেকে ঘুরতে যায়, হেভি দেশ একবারে, পুরোটা হচ্ছে সমুদ্র দিয়ে ঘেরা, দ্বীপ রাষ্ট্র, মানে দ্বীপ দ্বীপ অনেকগুলো দ্বীপ মিলে মালদ্বীপ, অনেকে যাস তো, না গেলেও শোনা থাকবি, আমার তো পয়সা নেই যেতে পারবো না জীবনে। মালদ্বীপ, মালদ্বীপ কিন্তু এই যে ওই জায়গাটা আছে মালদ্বীপ, মালদ্বীপকে বলা হয় ভারতের সবচেয়ে ক্ষুদ্রতম রাষ্ট্র। কি বলা হয়, ভারতের সবচেয়ে ক্ষুদ্রতম রাষ্ট্রের নাম কি, মালদ্বীপ, ঠিক আছে। তাহলে কোন কোন দেশগুলো পড়ালাম, প্রতিবেশী দেশগুলো হলো, প্রথম হচ্ছে চীন, এদিকে চীন, নেপাল, ভুটান, বাংলাদেশ, চীন, নেপাল, ভুটান, বাংলাদেশ, মায়ানমার। দক্ষিণ দিকে আছে কি, শ্রীলঙ্কা এবং মালদ্বীপ, দক্ষিণ দিকে কি আছে, শ্রীলঙ্কা এবং মালদ্বীপ। পশ্চিম এবং উত্তর দিকে আছে পাকিস্তান এবং আফগানিস্তান, ঠিক আছে, মনে থাকবে তো। তাহলে এই দেশগুলোকে বলা হচ্ছে প্রতিবেশী দেশ। এবার আমাদের যেটা আছে ক্লাস 11-এ, এই প্রতিটা দেশের সম্পর্কে কিন্তু আমাকে বিস্তারিতভাবে পড়তে হবে। কিভাবে পড়তে হবে, বিস্তারিতভাবে, কোনো কিছু গ্যাপ দেওয়া যাবে না, কারণ এমসিকিউ টাইপের কোশ্চেন হবে না। এবং শুধু এটা ক্লাস 11-এর চ্যাপ্টার বললে ভুল হবে, ক্লাস 8-এর কিন্তু হচ্ছে এই পড়াটা আছে, ক্লাস 8-এর স্টুডেন্টরা কিন্তু চাইলে এই ভিডিও দেখতে পারো, তাদের কিন্তু এই পড়াটা আছে, ঠিক আছে। তো আজকে আমি পড়াবো নেপাল সম্পর্কে, ভারতের একবারে এই দেশটা উপর দিকে আছে, হ্যাঁ, আমাদের সঙ্গে এবার খুব ইন্টারলিঙ্কেজ ভাবে আছে, ল্যান্ডলক কান্ট্রি না। আমি আজকে নেপাল সম্পর্কে তোমাদের ভালো করে বুঝিয়ে বুঝিয়ে পড়াবো। তোরা ক্লাসটা ভালো করে করবি এবং ক্লাসে নোট ডাউন করবি, কারণ নোট ডাউন করলে কি হয় বলতো, যত নোট ডাউন করবি তত তোর নিজের মনে থাকবে। তাহলে নেপাল পড়াবো, দেখ দেশটা ভালো করে বুঝ, নেপালটা কি উত্তর এবং কিছুটা পূব দিকে আছে না, নেপাল হচ্ছে ভারতের কোন দিকের দেশ, উত্তর এবং পূর্ব দিকের দেশ। দেখ এটা আছে নেপাল, দেশটা পুরো একবার আয়তক্ষেত্রের মতো আছে, ঠিক আছে, হুম, আয়তক্ষেত্রের মতো দেশ আছে, ঠিক আছে, আয়তক্ষেত্রে যেমন হয়, এটা হচ্ছে নেপাল। কোন কোন রাজ্যগুলো আছে, এখানে আছে সিকিম, সিকিম রাজ্য আছে, এখানে কি আছে, এখানে আছে পশ্চিমবঙ্গ আছে, তারপর আছে বিহার, তারপরে আছে হচ্ছে ইউপি মানে উত্তরপ্রদেশ, আর এখানে আছে ইউকে, ইউনাইটেড কিংডম নয় রে বাবু, ইউকে মানে হচ্ছে উত্তরাখণ্ড, ঠিক আছে। তো এই রাজ্যগুলো আছে, কোশ্চেন পরীক্ষা পড়তে পারে যে ভারতের কোন কোন রাজ্যগুলো নেপালের সঙ্গে বর্ডার শেয়ার করছে, এগুলো কিন্তু একটু মনে রাখতে হবে, ঠিক আছে। তো নেপালটা পড়ানোর আগে আমি নেপাল তোদেরকে একটু ভালো করে পতাকা আর হচ্ছে বাকি ডিটেলস গুলো দেখিয়ে দিই। তো এইটি হচ্ছে নেপাল। যত পতাকা দেখবি, তোরা নিশ্চয়ই পতাকা দেখেছিস, তো দেখবি সব পতাকাগুলো কেমন দেখতে হয়, এরকম ডান্ডি একটা এরকম ধরনের উঠছে পতাকাগুলো, তাই তো।
নেপালের পতাকা কিন্তু একটু উল্টো ধরনের। নেপালের পতাকা আয়তাকার নয়, ঠিক আছে। নেপালের পতাকা একটু কি ধরনের, একটু খাঁজ কাটা টাইপের, ঠিক আছে। কিরকম ধরনের দেখতে, একটু খাঁজ কাটা এরকম ধরনের, দেখ এই যে নেপালকে ইউনিক করছে, ঠিক আছে। নেপালের ইউনিক পতাকা এটা। হুম, একটু খাঁজ কাটা টাইপের পতাকা, বোঝা গেল কি বললাম। আমি যখন নেপাল সম্পর্কে পড়ি, মানে আমি তো যখন ক্লাস এইটে পড়ি তখন নেপাল নিয়ে পড়াশোনা করেছিলাম, তো আমি টিভিতে ছোটা ভীম দেখার সময় নেপাল সম্পর্কে একটু বুঝেছিলাম। তখন ছোটা ভীমে কি ছিল, তোরা যদি কেউ দেখে থাকিস কানেক্ট করতে পারবি আমার সঙ্গে, যে যজ্ঞ হচ্ছে যজ্ঞুর ভাই, আহ, ছোটা ভীমের যজ্ঞ ভাই আছে না, সে হচ্ছে সবাইকে ইনভাইট করেছিল। তো সবাই ভীম টিম কালিয়া টালিয়া সবাই হচ্ছে নেপালে যায়। তো নেপালে গিয়ে ওদের একটা সেই ইয়েতি বলে একটা প্রাণী আছে, তার বাচ্চাকে কিডন্যাপ করে ফেলে নেপালির কিছু তুষার বাঘগুলো। তো তাদের সঙ্গে যুদ্ধ হতে গিয়ে আমি নেপাল সম্পর্কে কিছুটা ধারণা করেছিলাম। সেখানে পশুপতিনাথ মন্দির ইত্যাদি মোটামুটি কার্টুনে আমি দেখেছিলাম। তারপরে ভূগোল পড়তে পড়তে নেপাল সম্পর্কে তো অলরেডি আমার ধারণা হয়ে গেছে। দেখ এখানে বুঝ, নেপালকে কি বলেছি আমি, ল্যান্ড লক কান্ট্রি। কেন বলেছি, চারদিকটা হচ্ছে স্থলভাগ দিয়ে ঘেরা। নেপালের সরকারের নাম কি, ফেডারেল। নেপালের সরকারের নাম হচ্ছে ফেডারেল ডেমোক্রেটিক রিপাবলিক অফ নেপাল। কি বললাম, ফেডারেল ডেমোক্রেটিক রিপাবলিক অফ নেপাল, এটা কিন্তু মনে রাখবি। তাহলে এশিয়া মহাদেশের দক্ষিণ ভাগে অবস্থিত, অবশ্যই দক্ষিণ ভাগে অবস্থিত, ঠিক আছে। যদি কোশ্চেন পরীক্ষায় পড়ে, এটা নিরক্ষরেখা, তাই তো। ভারতবর্ষ এখানে আছে আর নেপালটা আছে এই জায়গাটাতে, তাহলে কি উত্তর গোলার্ধের দেশ, কিন্তু এশিয়ার দক্ষিণ দিকে বলে দক্ষিণ এশিয়ার দেশ, ঠিক আছে, মনে রাখতে হবে। কোশ্চেন পরীক্ষা দিয়ে দিবি হয়তো, যে তাহলে স্যার আপনি তো বললেন নেপাল দক্ষিণ ভাগে, না এশিয়া মহাদেশের দক্ষিণ ভাগে, ভালো করে বুঝ, এশিয়া মহাদেশের দক্ষিণ ভাগে, ঠিক আছে। ভারতবর্ষ দক্ষিণ ভাগে, কিন্তু গোলার্ধের দিক থেকে বিচার করতে গেলে সেটা কি হবে, গোলার্ধের দিক থেকে বিচার করতে গেলে সেটা হবে উত্তর গোলার্ধ দেশ। কেন, বুঝতে পারছিস ছবিটা দেখে। দেখ এবারে যেটা বলি, নেপালের শাসনতন্ত্র কিন্তু যুক্তরাষ্ট্রীয়, এটা মনে রাখতে হবে। যেমন আমাদের দেশে ভোট হয়, তো ভোটিং সিস্টেম করা হয়, ভোটের মাধ্যমে নির্বাচন করে সরকার তৈরি করা হয়। নেপাল কিন্তু ডেমোক্রেটিক দেশ একটা, যেখানে মানুষরা ভোট দেয়। সবচেয়ে ক্ষুদ্রতম প্রজাতান্ত্রিক দেশ, এটা কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসতে পারে। নেপাল হচ্ছে সবচেয়ে কি বললাম, ক্ষুদ্রতম প্রজাতান্ত্রিক দেশ, এটাও কিন্তু কোশ্চেন পরীক্ষায় এসেছে, ঠিক আছে। এটা কিন্তু মনে রাখবি, ঠিক আছে, বোঝা গেল। নেপালের 7টি প্রদেশ আছে, কটা প্রদেশ আছে, 7টি। কি কি, তোর হচ্ছে সুদূর পশ্চিম, কার্নালি, লুম্বিনী, গন্ডকি, বাগমতী আর মধেশ এবং কোশি, এই 7টি প্রদেশ কিন্তু নেপালে আছে। নেপালের রাজধানীর নাম কি, নেপালের রাজধানীর নাম হচ্ছে কাঠমান্ডু। সবাই জানিস তো, কিরে নেপালের রাজধানীর নাম কি, কাঠমান্ডু। হুম, এই এই 2015 সালে হবে হয়তো, খুব ভয়ানক ভূমিকম্প হয়েছিল একটা, খুব ভয়ানক ভূমিকম্প, তখন আমি ক্লাস 8-এ পড়ি। তো সেই ভূমিকম্পের সময় নেপাল, গোটা নেপালটা হচ্ছে কি একবারে ধ্বংস হয়ে গেছিল, মানে খুবই খারাপ পরিস্থিতি। নেপালের ওই সময় নেপালের নিজেই ছিল ভূমিকম্পের কেন্দ্র উপকেন্দ্র, নেপালের ওখানেই ছিল। তো নেপালে ওই জায়গাটা পুরো একবার ধ্বংস হয়ে যায়, তখন আমি ক্লাস 7-8-এ মোটামুটি পড়ি, মনে আছে আমার। দেখে, তো নেপালের রাজধানী কি বললাম, নেপালের রাজধানী হচ্ছে কাঠমান্ডু, এটাও কিন্তু পরীক্ষায় কোশ্চেন পড়ে। এবং সার্কের যে প্রধান দপ্তর, সার্কের প্রধান দপ্তরটা নেপালে আছে, ঠিক আছে। হুম, এবারে আরো সম্পর্কে, নেপাল সম্পর্কে আরো কিছু পড়ে নিই আমরা। দেখ নেপালে দেখবি, নেপালে যেখানে তুই যাস সব তো পাহাড়ি অঞ্চল, ঘরগুলো খুব সুন্দর দেখতে, এরকম ধরনের ঘরগুলো হয়, ঠিক আছে, খুব সুন্দর দেখতে, আমাদের মতো ঘর নয়, একদম রাজকীয় টাইপের ঘরগুলো, ঠিক আছে, নেপালের ঘরগুলো। তো নেপালের জনসংখ্যা কত, বর্তমানে 2022 সালে জনসংখ্যা অনুযায়ী নেপালের জনসংখ্যা হচ্ছে 3.7 কোটি, ঠিক আছে। এবং নেপালের জনসংখ্যা কত, 180 জন পার বর্গ কিমি, খুব কম, ঠিক আছে। নেপালের প্রধান ভাষা আছে নেপালি ভাষা, মনে রাখতে হবে। নেপালের লোকগুলোকে নেপালি বলি আমি। নেপালের প্রধান ধর্ম হচ্ছে হিন্দু ধর্ম, এবং তার সঙ্গে কি আছে, বৌদ্ধ। এখানে একটু জিনিস মনে করি তোকে আমি, ভারতবর্ষ হচ্ছে সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ হিন্দুদের, মানে হিন্দু জনসংখ্যার দেশ সবচেয়ে বেশি। ভারতবর্ষের পরে যদি যে দেশের নাম হবে সেটা নেপাল, ঠিক আছে। নেপাল হচ্ছে সেকেন্ড লার্জেস্ট কান্ট্রি হিন্দু রিলিজনের জন্য, ঠিক আছে, বোঝা গেল কি বললাম। সনাতন ধর্ম বা হিন্দু ধর্মের জন্য সব সেকেন্ড রাষ্ট্র হচ্ছে নেপাল। হুম, কিন্তু পার্সেন্টেজের দিক থেকে যদি পার্সেন্টেজ করি, নেপাল কিন্তু 82%, নেপালে হচ্ছে 82% হিন্দু রিলিজিয়ন আছে, ঠিক আছে, বোঝা গেল। হুম, সেম, সেখানে মন্দির আছে, সেখানে খুব ভালো ভালো মন্দির আছে, বিখ্যাত মন্দির আছে, ঠিক আছে। তো নেপাল হচ্ছে 82% হিন্দু ধর্মাবলম্বীদের দেশ। হুম, এবং তার সঙ্গে ভারতবর্ষ সেকেন্ড, মানে পার্সেন্টেজের দিক থেকে সেকেন্ড, বাট লোক সংখ্যার দিক থেকে ভারত প্রথম, দ্বিতীয় নেপাল, এটুকু কিন্তু মনে রাখবি। তো নেপালের টাকাকে কি বলা হয়, নেপালি রুপি বলা হয়, ঠিক আছে। কি বলা হয়, নেপালি রুপি বলা হয়, ঠিক আছে, বোঝা গেল। তাহলে নেপালের জনসংখ্যা বুঝতে পেরেছি কতগুলো আছে, নেপালের রুপি হচ্ছে টাকা বলা হয়। হুম,
এবারে নেপালের কোন কোন প্রধান প্রধান শহর কোন কোনগুলো আছে? কাঠমান্ডু, পোখরা, কপিলাবস্তু যেখানে গৌতম বুদ্ধ নিজের অনেকটা জীবন কাটিয়েছিলেন, বিরাটনগর, ললিতপুর, ভরতপুর। এরপর আরো আছে জনকপুর, অনেক শহরগুলো আছে। ঠিক আছে, মোটামুটি এই শহরগুলো দ্য কোশ্চেন পরীক্ষায় বললো যে নেপালের 3টা শহরের নাম লেখো। ক্লাস 8-এর কোশ্চেন এটা দিয়েছে। ঠিক আছে, বা এমসিকিউ টাইপের কোশ্চেনে কিন্তু নেপালের শহরগুলোর নামগুলো অপশন দিয়ে দিল। তো এগুলো কিন্তু মনে রাখতে হবে। তো কি কি? কাঠমান্ডু, পোখরা, বিরাটনগর, ললিতপুর আর হচ্ছে ভরতপুর। এইটুকু কিন্তু মনে রাখতে হবে। আমাকে ভালো করে যখন পড়বো, আমি স্টাডি করে যখন পড়বো, আমাকে পুরো ডিটেলসে পড়তে হবে, যাতে আমার কোনো কোশ্চেন এখান থেকে আটকায়। বোঝা গেল? এখানে পর্যন্ত হয়ে গেছে তো? আমি কিন্তু ক্লাস করতে করতে মাঝে মাঝে কোশ্চেন করবো। ওকে, কমেন্টে লিখে দিবি উত্তরগুলো। এবারে নেপালের একটু আমি ফিজিওগ্রাফি ডিভিশন বা ভূপ্রাকৃতিক পরিবেশ সম্পর্কে একটু পড়াশোনা করি। ঠিক আছে, এবার ভালো করে বুঝ। নেপালটা যখন যখন নেপালের কথা মাথায় আমার আসবে, তখন আমি বুঝেই নেবো যে ওটা পাহাড়ি দেশ। মনে মাথার মধ্যে ঢুকে যাবে। যদি আমাকে বলে চীন, না, চীন কিন্তু ওটা পাহাড়ি দেশ নয়। বাংলাদেশ, না, বাংলাদেশ পাহাড়ি দেশ নয়। নেপাল মানে পাহাড়ি দেশ, এটা মাথায় ঢুকে যাবে। ম্যাপ দেখে বুঝে নিতে হবে যে হিমালয়ের রানী বলা হয় কুইন অফ হিমালয়া। কি বলা হয়? কুইন অফ হিমালয়া। নেপালকে বলা হয় কুইন অফ হিমালয়া, হিমালয়ের রানী বলা হয়। তো কটা প্রদেশ বলেছি? 7টা প্রদেশ। এর দিকে আছে সুদূর পশ্চিম, কর্ণালী, লুম্বিনী, গন্ডকী, বাগমতী, মধেশ আর কোশি প্রদেশ। এই 7টা প্রদেশ অবস্থিত নেপালের মধ্যে। এবারে আমরা তোকে ভালো করে পড়ে নেবো আমরা একসঙ্গে যে স্যার তাহলে নেপালের ভাগগুলো কি কি। ঠিক আছে, দেখ, প্রথম যে ভাগটা, মোটামুটি 5টা ভাগ আছে নেপালে। ঠিক আছে, আমি তোদেরকে দেখিয়ে দিই ভালো করে একটু। ব্রাউন কালারের দিকে যাই। হ্যাঁ, ঠিক আছে, দেখ, একদম উপর দিকটা এই যে পার্টটা আছে, এই উপর পার্টটা আছে না, এই পুরো উপর পার্টটা, এই পুরো উপর পার্টটা, এটা পুরোটা হচ্ছে হিমালয় পর্বত, মানে হিমাদ্রি হিমালয়ের পার্টটা। ঠিক আছে, এরপরে পার্টটা কি আছে? নিচের দিকটা, দেখ, এই 5টা পার্ট আছে। আমি এঁকে দিয়ে একটু, এই যে নিচের দিকটা আছে পুরোটা সবুজ করে দিচ্ছি। এটা তরাই অঞ্চল বলা হয়। পুরোটা সবুজ করে দিচ্ছি, পুরাটা। মাঝে একটু যাবে, সেটা হচ্ছে এই মাঝে একটু যাবে, সেটা হচ্ছে তোর শিবালিকের পাটটা। দেখ, কি কি পার্ট লিখে নিই একটু আমি হালকা করে। নেপালের 5টা ভাগে ভাগ করেছি আমি। 1 নম্বর কি? 1 নম্বর হচ্ছে তোর হিমাদ্রি হিমালয়। হিমাদ্রি হিমালয় প্রথম পার্ট, এইটা হিমাদ্রি হিমালয়। ঠিক আছে, দ্বিতীয় কোনটা? দ্বিতীয় হচ্ছে দুন উপত্যকা। তিন নম্বর কোনটা? 3 নম্বর হচ্ছে হিমাচল হিমালয়, বা নেপালের ডাকা হয় এটাকে মহাভারত লেখ বলে। মহাভারত লেখো। ঠিক আছে, 4 নম্বর কি? শিবালিক হিমালয়। শিবালিক হিমালয়।
আর লাস্ট যেটা আছে সেটা হচ্ছে তরাই অঞ্চল। তরাই অঞ্চল দেখ আমি সিকোয়েন্সে করেছি। সিকোয়েন্সে প্রথম পার্ট যেটা আছে এটাকে আমি কি বলবো, এটাকে বলা হচ্ছে হিমাদ্রি হিমালয়। ঠিক আছে, হিমাদ্রি হিমালয়। মনে রাখতে হবে নেপালের সর্বোচ্চ শৃঙ্গ, যেটা পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ, তার নাম কি? মাউন্ট এভারেস্ট। মাউন্ট এভারেস্ট হচ্ছে এখানে অবস্থিত, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো মাউন্ট এভারেস্ট হচ্ছে কোথায় অবস্থিত? এই নেপালের এখানে অবস্থিত মাউন্ট এভারেস্ট। ঠিক আছে, হ্যাঁ এই জায়গাটাতে, এই জায়গাটা হচ্ছে অবস্থিত মাউন্ট এভারেস্ট। যার উচ্চতা কত? 8,850 কোনো কোনো জায়গায় লেখা আছে 8,848 কোনো সমস্যা নেই। ঠিক আছে, ভূমিকম্প হওয়ার ফলে 2 মিটার কিন্তু উঠে গেল। তো 8,848 এটা মাউন্ট এভারেস্ট। এই টোটাল মানে হিমাদ্রি হিমালয়ের টোটাল পার্টটা, এই টোটাল পার্টটা হচ্ছে পর্বত দিয়ে এখানে, বোঝা গেল? এখানে সেরকম লোকজন থাকে না, ম্যাক্সিমাম লোক থাকে হচ্ছে নিচের পার্টটাতে, কেন এখানে একটু সমতল ভূমি পাওয়া যায়, সহজে লোক বসবাস স্থাপন করতে পারবে। নেপালের উপর পার্টটাতে কিন্তু লোকজন থাকে, কিন্তু বেশি ঘনত্বের নয়। ঠিক আছে, কেন? কেন পর্বত কে থাকবে অত? ঠিক আছে, তার নেপালের ওপর পার্টটা হচ্ছে পুরোটা পর্বত দিয়ে, বিরাট বিরাট পর্বত। ম্যাক্সিমাম বলতে গেলে 80%, মানে 80% সুউচ্চ যে পর্বতগুলো আছে সেগুলো নেপালের এই পার্টে অবস্থিত। নেপাল এমনি এমনি পর্বত দেশ বলা হচ্ছে, পুরোটা পর্বত দিয়ে ঘেরা। ঠিক আছে, বোঝা গেল কি বললাম? ঠিক আছে, এরপরে কি আছে? এরপরে আছে দুন উপত্যকা। দুন মানে কি ভালো করে বুঝে নে। দুন মানে হচ্ছে তোর এইটা একটা পর্বত, এটা পর্বত, এই দুজনের মাঝখানে যে উপত্যকা আছে না, গ্যাপটা, একে বলা হচ্ছে দুন উপত্যকা। তো এই টোটাল এরিয়াটা, এইটা টোটালটা হচ্ছে কি? দুন, মনে থাকবে তো? এটা দুন। ঠিক আছে, দুটো দুন ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি কি? সেটা হচ্ছে একটা হচ্ছে পোখরা দুন, এখানে আছে পোখরা দুন, আর এখানে আছে কাঠমান্ডু। একটা হচ্ছে কি? পোখরা, পোখরা দুন খুব ইম্পর্টেন্ট, পোখরা দুন। ঠিক আছে, আর একটা আছে কি? কাঠমান্ডু, নেপালের রাজধানী, এখানে আছে কাঠমান্ডু। কাঠমান্ডু। তাহলে দুটো দুন আছে কি, মানে দুটো মানে কি, অনেকগুলো আছে, আমি দুটো ইম্পর্টেন্ট গুলো বললাম। কাঠমান্ডুকে বলা হয় নেপাল ভ্যালি বলা হয়, নেপাল ভ্যালি। ঠিক আছে, খুব খুব সুন্দর একটা জায়গা। তো দুটো দুন আছে, পোখরা এবং কাঠমান্ডু, বোঝা গেল? পোখরা কাঠমান্ডু, উপরটা কি? হিমাদ্রি হিমালয়, নিচটা হচ্ছে দুন উপত্যকা, যেখানে পোখরা এবং কাঠমান্ডু দুটো বৃহত্তম দুন। এরপরে কি আছে? এরপরে আছে হিমাচল হিমালয়। হিমাচল হিমালয়কে বলা হচ্ছে তোর কি বলা হচ্ছে? নেপালে বলা হয় মহাভারত লেখো। কি বলা হয়? মহাভারত লেখো, মনে রাখতে হবে। হিমাচল হিমালয়কে আমরা ভারতেও কি বলি? হিমাচল হিমালয় বলি। আর নেপালে বলা হয় মহাভারত লেখো। এই মহাভারত লেখো বা হিমাচল হিমালয়ে দুটো পাওয়া যায়, দুটো কি পাওয়া যায়? গিরিপথ। দুটো কি পাওয়া যায়? গিরিপথ। ঠিক আছে, এখানে দুটো গিরিপথ পাওয়া যায়। তার নামগুলো কি কি? তার নামগুলো হচ্ছে, একটার নাম হচ্ছে ধানকুটা, একটা ধানকুটা, ধানকুটা, আর একটা কি? আর একটা নাম হচ্ছে তোর তানসিং, মনে রাখতে হবে। হ্যাঁ, তো ধানকুটা এবং তানসিং কি আছে? দুটো গিরিপথ। হ্যাঁ, দুটো গিরিপথ। তো তোর হচ্ছে গিরিপথ মানে কি? যে পথের মাঝখান দিয়ে তোর হচ্ছে গ্যাপটা দিয়ে যেতে পারে আর কি পথ। ঠিক আছে, তাহলে কি বললাম? দুর্গত কি কি? পোখরা আর কাঠমান্ডু। ঠিক আছে, আর হচ্ছে হিমাচল হিমালয়ের বা তাকে বলা হচ্ছে কি নেপালে? মহাভারত লেখো, মনে থাকবে তো? মহাভারত লেখো। তো মহাভারত লেখো বা হিমাচল হিমালয়ে দুটো হচ্ছে গিরিপথ আছে, একটার নাম হচ্ছে ধানকুটা, একটার নাম হচ্ছে তানসিং। এটা কিন্তু পরীক্ষায় কোশ্চেন দিয়ে দেয়। ঠিক আছে, হ্যাঁ, আর একটা আছে তোর হচ্ছে কুম্বু বা খুম্বু। এই খুম্বু বা কুম্বু হচ্ছে নেপালের বৃহত্তম হিমবাহ। নেপালের বৃহত্তম হিমবাহের নাম হচ্ছে খুম্বু বা কুম্বু, বোঝা গেল? মনে রাখতে হবে এটা একটু। ওকে, লাস্ট হচ্ছে কি? শিবালিক হিমালয়, যেটা শিবালিক হিমালয় কি একটু হালকা উঁচু নিচু আছে, হালকা বেশি উঁচু নয়, হালকা উঁচু নিচু আছে, আর বৈশিষ্ট্য খুব একটা ইম্পর্টেন্ট নয়। আর লাস্টেরটা কি আছে? তরাই অঞ্চল। ঠিক আছে, তো এই তরাই অঞ্চলটা যেটা আছে, এই তরাই অঞ্চলটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। কেন? এই তরাই অঞ্চলের 95% নেপালের লোকজন কিন্তু এখানে বসবাস করে, তরাই অঞ্চলে। ঠিক আছে, এই এই এলাকাটাতে। কেন এলাকাটা এই কারণে বসবাস করে?
এই সবুজ করা হচ্ছে এই কারণটা, এখানেই ম্যাক্সিমাম যে উদ্ভিদগুলো মানে হচ্ছে সবুজ ঘাস ঘাস উদ্ভিদ বা স্যাঁতস্যাঁতে টাইপের, না তরাই মানে জানিস তো স্যাঁতস্যাঁতে টাইপের জলাভূমি, তো তরাই এলাকাটাতে ম্যাক্সিমাম লোকজন থাকে, ঠিক আছে। কারণ কি এখানে চাষবাস করা যায় না, ঠিক আছে, খেতে তো হবে, আমি তো পর্যটন শিল্প নিয়ে আমি সারাক্ষণ থাকতে পারবো না, আমাকে খেতে হবে, তো ম্যাক্সিমাম যে হচ্ছে তোর চাষবাস গুলো হয় আর লোকজন থাকে কিন্তু এখানে। তাহলে এইটা কিন্তু এই ফিজিওগ্রাফি ডিভিশনটা একটু মনে রাখতে হবে, ঠিক আছে, বোঝা গেল। তাহলে কি কি বলেছি, হিমাচল হিমালয়, দুন উপত্যকা, হিমাদ্রি হিমালয় আর তরাই শিবালি, ঠিক আছে। আচ্ছা আরেকটা জিনিস বলা হয়নি, আমরা যেটা হচ্ছে মানে মাউন্ট এভারেস্ট বলি না, ঠিক আছে, এই মাউন্ট এভারেস্টকে নেপালে কি বলা হয়, নেপালে বলা হয় হচ্ছে সাগর মাথা, কি বলা হয়, সাগর মাথা, এটা মনে রাখবি কিন্তু, ঠিক আছে, সাগর মাথা বলা হয়, বোঝা গেল। তো তো হচ্ছে মাউন্ট এভারেস্টকে নেপালে কি বলা হয়, মাউন্ট এভারেস্টকে নেপালে বলা হয় সাগর মাথা, এটা কিন্তু আমাকে মনে রাখতে হবে, ঠিক আছে। আপাতত এখানে পর্যন্ত কমপ্লিট। এরপরে নেপালের বাকিগুলো দেখবো। দেখ, এখানটা লক্ষ্য করে দেখ একটু, এখান থেকে কোশ্চেন কিন্তু পরীক্ষায় এসে যায়, ভালো করে দেখ। তাহলে কৃষিকাজ, কৃষিকাজ নেপালের দেখতে গেলে, নেপালের হচ্ছে ম্যাক্সিমাম লোক মানে 65% লোক কিন্তু কৃষিজীবী। বেশি সেখানে তো শিল্প টিল্প নেই, আমাদের মতো কি বড় বড় কি ইন্ডাস্ট্রি গুলো আছে যে আমাদের সমতল ভূমি কলকাতাতে বা কাজ করতে লেগে যাব, বা হচ্ছে কোনো দুর্গাপুর বা কোনো বড় ইন্ডাস্ট্রি, ওখানে কিন্তু অত ইন্ডাস্ট্রি নেই তো। সেই জন্য নেপালের ম্যাক্সিমাম লোকগুলো কি ট্যুরিজম ইন্ডাস্ট্রি মানে ঘুরতে যাওয়ার জন্য ট্যুরিজম ইন্ডাস্ট্রি আর হচ্ছে কৃষিকাজের উপর ডিপেন্ডেন্ট করে থাকে, ঠিক আছে। নেপালে প্রধান কৃষি ফসলের নাম কি, ধান, আমরা যেমন ধান ভাত খাই, তো নেপালের লোকেরা কিন্তু ভাত খায়। তো নেপালে প্রধান কৃষি ফসল কি, ধান। শুধু ধান নয়, ধান ছাড়া কি কি পাওয়া যায়, এছাড়া গম পাওয়া যায়, আখ পাওয়া যায়, পাট পাওয়া যায়, তামাক পাওয়া যায়, তো এগুলো কিন্তু নেপালে হচ্ছে চাষবাস করা হয়। প্রধান ফসল কিন্তু মনে রাখতে হবে আমার ধান। এবারে কোশ্চেনটা হচ্ছে যেটা, যে নেপালের প্রধান ফসল ধান, ঠিক আছে, কিন্তু নেপালের প্রধান যদি বলে শিল্প, সেটা হচ্ছে একটা পর্যটন শিল্প আর দ্বিতীয় পাট শিল্প। হ্যাঁ, পাট শিল্প, নেপালে কিন্তু পাট চাষ ভালোই হয়। পর্যটন শিল্প ম্যাক্সিমাম মানে হচ্ছে ইনকাম যে সোর্সটা আছে না, সেটা হচ্ছে পর্যটন শিল্প। যেমন ধর কেউ যদি ওখানে যায়, তখন ওখানে হচ্ছে ঘুরতে যাওয়ার জন্য শেরপা, শেরপা মানে যারা হচ্ছে যারা ঘুরতে যাবে, তো যারা হচ্ছে পর্বত আরোহণ করবে না, তাদেরকে হচ্ছে কাঁধে বয়ে বয়ে নিয়ে যায়, তাদেরকে শেরপা বলা হয়। নেপালের লোকজন না গোর্খা তো খুব স্ট্রং, মানে যখন যুদ্ধ হতো আগে, তো তখন নেপালের গোর্খাগুলোকে নিয়ে যাওয়া হতো, ওরা প্রচুর স্ট্রং, ঠিক আছে। তো শেরপা গুলো কি করে, কাঁধে বয়ে বয়ে ওদেরকে নিয়ে যায়, মনে থাকবে তো। আর নেপালে হচ্ছে বললাম তো মেন কি পর্যটন শিল্প। নেপালে যারা পর্যটন শিল্পতে যায় মানে পর্যটন শিল্প বলতে কি, যারা ঘুরতে যায় ম্যাক্সিমাম তো হিমালয় পর্বতকে আরোহণ করতে যায় না। এবার কি হচ্ছে, হিমালয় পর্বত আরোহণ করার সময় অনেক লোকজন কিন্তু মানে পা ফসকে বা দুর্ঘটনার কবলে মারা যায়। এবারে যেমন ধর, যারা মারা যাচ্ছে, মারা গেল, এরপরে যারা নেক্সট যাত্রীগুলো যাচ্ছে না, তারা কি করে, ওই যে মারা গেছে না ওকে দেখে চলে যায়। মানে যেমন ধর, ওই লাল জামা থেকে ডান দিকে বেঁকে যাও, মানে আমরা কি করি, কোনো মোড় দেখি, মোড় থেকে বলে ডান দিকে বেঁকে যেতে। যারা মারা গেছে ওই বলে শেরপাগুলো, এই লাল জামা থেকে ডান দিকে বেঁকে যাও, মানে লাল জামা লোক মরে গেছে তার ডান দিকে বেঁকে যাও। হোয়াইট বুট যা পড়ে তার বাঁ দিকে বেঁকে যাও, মানে রাস্তা কি হয়, লোক মরে পড়ে আছে সেইটাকে দেখে রাস্তা দেখা হয়, মানে এবং ওখানে মরে পড়া মানে যারা মারা যায়, ঠিক আছে, তাদের হচ্ছে লাশটা ওখানেই থেকে যায়, বরফের মধ্যেই হচ্ছে চাকা পড়ে যায়। ঠিক আছে। তো মানে তারা পর্বত ট্রেকিং করে খুব খতরনাক, নেপালে অনেক মানে হিমালয় তোর হচ্ছে মাউন্ট এভারেস্ট আরোহণ করতে গিয়ে প্রচুর লোক মানে নিজের প্রাণ দিয়েছে, ঠিক আছে। এবারে দেখ, নেপালে পর্বত ঘোরা হলো, নেপালে আর কি কি আছে, নেপালে দেখতে গেলে নেপালে আরো অনেক পর্যটন শিল্প আছে, যেমন তোর হচ্ছে পশুপতিনাথ মন্দির, ঠিক আছে, পশুপতিনাথ মন্দির। তারপরে আছে লুম্বিনী উদ্যান, লুম্বিনী উদ্যান যেখানে হচ্ছে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করে, ভগবান গৌতম বুদ্ধ কি করে, এই লুম্বিনী এখানে কিন্তু জন্মগ্রহণ করে। তাহলে পশুপতিনাথ মন্দির, মুক্তিনাথ মন্দির, কপিল বস্তুর অট্টালিকা, তারপরে দরবার স্কোয়ার, এই সমস্ত গুলো হচ্ছে নেপালের বিখ্যাত বিখ্যাত হচ্ছে ট্যুরিজম স্পট, মনে থাকবে তো, ঠিক আছে। মাউন্ট এভারেস্ট তো আকর্ষণ তো আছেই, তার সঙ্গে সঙ্গে এগুলো আছে, ঠিক আছে। আর রামায়ণের দিক থেকে বলতে গেলে পৌরাণিক দিক থেকে কিন্তু নেপাল খুব গুরুত্বপূর্ণ, কারণ এখানে একটা মধ্য প্রদেশে একটা জায়গা আছে যার নাম হচ্ছে কি জনকপুর, তার নাম কি
জনকপুর। জনকপুর। রামায়ণ যারা শুনেছিস বা পড়েছিস, মিথিলার রাজা মহারাজা জনক এখানে জন্ম মানে এখানে রাজত্ব করতেন, তার নাম অনুসারে হচ্ছে জনকপুর। এই জনকে হচ্ছে রাজা জনক, উনি হচ্ছে এখানে আমাদের মাতা সীতাকে কন্যা রূপে পেয়েছিলেন। ঠিক আছে, এটা খুবই ইন্টারেস্টিং। মাতা সীতাকে কন্যা রূপে পেয়েছিলেন এবং ভগবান শ্রী রামচন্দ্র এখানে ধনুর মানে ধনুক ভেঙে যে প্রতিযোগিতা হয়েছিল না, ধনুক ভেঙে হচ্ছে যে ভাঙতে পারবে তাকেই হচ্ছে সীতা মায়ের সঙ্গে বিবাহ করতে হবে। তো ভগবান রামচন্দ্র হচ্ছে এখানে গিয়েছিলেন, এখানে ধনুষ ভেঙেছিলেন, ভেঙে হচ্ছে ঐতিহাসিক এটা হিস্টোরিক্যাল পৌরাণিক একটা বিবাহ হয়েছিল। মানে শ্রদ্ধেয় জায়গা, যতবার পড়বো নেপাল পড়বো তত সীতা মায়ের নাম স্মরণ করতে আমাদেরকে হবে, না স্মরণ করলে কিন্তু নেপাল পড়া মানে বৃথা। কারণ আমাদের যে সুপ্রিম, যে যাকে আমরা সবসময় হচ্ছে ভগবান চোখে দেখি, মাতা সীতা কিন্তু এখানে জন্মগ্রহণ করেছিল, এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। মানে নেপাল হচ্ছে একটা এমন দেশ যেখানে মানে হিন্দু ধর্মের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ স্থান, এবং আমি সবাইকে বলবো যে নেপাল অন্তত একবার ঘুরে এসো। কিন্তু টুরিস্ট আছে এখানে, যদি আমাকে নেপাল ঘুরতে যেতে বলা হয় আমি জীবনেও ফ্লাইটে নেপাল ঘুরবো না। এ স্যার কেন? আপনাকে পয়সা দিচ্ছি, আপনি নেপাল ঘুরে আসুন না, ফ্লাইটে আসুন। না ভাই, আমাকে হেঁটে হেঁটে বল, হেঁটে যাবো, আমি ফ্লাইটে জীবনে যাবো নি। এবারে মজাদার জায়গা বুঝে নিতে হবে। ঠিক আছে, নেপালে যে বিমানবন্দরগুলো আছে না, খুব খতরনাক বিমানবন্দর। ঠিক আছে, এখানে একটা বন্দর আছে, তার নাম কি লুকলা বিমানবন্দর। তার নাম কি লুকলা। লুকলা বিমানবন্দরকে বলা হচ্ছে পৃথিবীর সবচেয়ে খতরনাক বিমানবন্দর। কেন? ওরা কি করেছে, এরকম পর্বত আছে না, এরকম পর্বতকে কেটে দিয়েছে মাঝখান দিয়ে, উপরের টপটাকে কেটে দিয়েছে, কেটে দিয়ে এরকম ধরনের বানিয়ে দিয়েছে। ঠিক আছে, লুকলা বিমানবন্দরে কি হচ্ছে, যে ল্যান্ড করবে বিমানটা না, ধর একটা বিমান ল্যান্ড করবে এখানে, একটা বিমান হচ্ছে ল্যান্ড করবে। ঠিক আছে, বোঝা গেল? বিমানটা ল্যান্ড করবে, এবারে যদি একটু আগে চলে যায় তাহলে মরে যাবে, যদি একটু পরে ল্যান্ড করে তাও মরে যাবে। মানে আবার কি সমস্যা হয়, এই চারদিকে তো কুয়াশা হয়ে যায়, তাহলে পাইলট কি করবে, গক করে ঢুকে যাবে গিয়ে, ব্যাস খতম, টাটা বাই বাই গুড বাই। নেপালে যেমন আমাদের এখানে কার অ্যাক্সিডেন্ট, ও কার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, নর্মাল ব্যাপার, সাইকেল নর্মাল ব্যাপার। নেপালে যখন হবে যে জাহাজ অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, উড়োজাহাজ, এরোপ্লেন, ও হ্যাঁ একটা উড়োজাহাজ, ঠিক আছে ওই ওরকম তো হতে মানে নর্মাল। নেপাল যেতে গেলে সাইকেলে যা, হেঁটে যা, বিমানবন্দরে নয়, বিমানে করে যাবি নি। যারা পাইলট গুলো হয় তার জীবনকে মানে হচ্ছে কি বাজি রেখে করে, আর পুরোটা কি হয়ে গেছে হচ্ছে কি বলে কুয়াশা, এবার তুই কোথায় খুঁজবি, তুই খোপ করে গিয়ে এখানে ঢুকে গেলি, ব্যাস শেষ, এখানে গেলে শেষ। তো নেপাল যেতে গেলে কোনোদিনও ফ্লাইট মোডে নয়। ঠিক আছে, বোঝা গেল? লুকলা বিমানবন্দর খুবই খতরনাক বিমানবন্দর। আর কাঠমান্ডুতে একটা আছে, তার নাম কি ত্রিভুবন ত্রিভুবন বিমানবন্দর কাঠমান্ডুতে আছে। ঠিক আছে, এইটুকু হয়ে গেল। লাস্ট বলবো যে নেপালের নদীগুলো বলে দিচ্ছি একটুখানি। নেপালের প্রধান নদীর নাম কি, কালী, কালী, কালী গন্ডকী, গ দন্ত ড গন্ডকী নদী। নেপালের প্রধান নদী হচ্ছে কালী গন্ডকী, এটা কিন্তু পরীক্ষায় বারবার আসে। নেপালের প্রধান নদীর নাম কি, কালী গন্ডকী। এই জায়গাটা দেখ, তোর হচ্ছে এই যে আছে না ব্লু ব্লু কালারটা দেখতে পাচ্ছি তো, এইটা হচ্ছে কি নদী, কালী গন্ডকী নদী। ঠিক আছে, এখানে নদী একটা গেছে, এটা হচ্ছে কালী নদী, আর এখান দিয়ে আছে অরুণ নদী। ঠিক আছে, বোঝা গেল? কোসি নদী। গোটাটা হচ্ছে কি করে, এসে গিয়ে বিহারকে ডুবি যায়। আর বিহার লোক বলছে হাম কে কি, তুম হামে ডুবা দিয়া। বিহার গিয়ে সব জল ঢেলে দিচ্ছে পশ্চিমবঙ্গের দিকে, আমরা মরছি এবারে। ঠিক আছে, বিহার আগে ডুববো, বিহার ডুবে সমস্ত জল কি করে ঢালবে আমাদের দিকে, আমরা ডুববো। এবার আমরা কি করবো, ঠিক আছে, পাশে বাংলাদেশ ওকে দিয়ে দিই। আমরা কি করি, ঘপ ঘপ করে যত জল সব বাংলাদেশ থেকে ডুবাই, নেপাল আমাদেরকে ডুবাই, মানে বিহারকে ডুবাই, বিহার ডুবাই পশ্চিমবঙ্গকে, আর পশ্চিমবঙ্গ ডুবাই কাকে, বাংলাদেশকে। তো এভাবে একটা চলে। তো ভিডিও শেষ করার আগে বলবো যে এই যে প্রতিটা দেশগুলো এখন পড়াবো আমি এক এক করে, ঠিক আছে, ইনফরমেন্স খুব ইম্পর্টেন্ট। মানে যত ইনফরমেন্স বলবো আমি, হয়তো আমার কিছু বলার মানে বাইরে রইতে পারে, বই আছে তোর কাছে, বই পড়ে কিন্তু দাগ দিয়ে দিয়ে পড়বি, দাগ দিয়ে দিয়ে, যাতে কোনো ইনফরমেশন কিন্তু না মিস হয়ে যায়। এখানে হঠাৎ করে কোশ্চেন করে ফেললো যে হচ্ছে তাহলে মাউন্ট এভারেস্টকে কি নামে ডাকা হয়, সাগর মাথা নামে ডাকা হয়। ঠিক আছে, আবার মহাভারত লেখককে ভারতে কি মানে ডাকা হয়, সেটা হচ্ছে তোর হিমালয় না। তো এরকম ধরনের কোশ্চেন। আবার পোখরাকে স্থানীয় নামে কি ডাকা হয়, বলা হয়নি, ভিত্তিমা দেশ। হ্যাঁ, আবার যেমন কোশ্চেন পড়তে পারে, নেপালের প্রধান খনিজ সম্পদ কি, ডলোমাইট, ডলোমাইট।
এই কোশ্চেনগুলো কিন্তু আমি পিপিটিতে যা দিয়েছি ভালো কথা, বই দেখেও পড়বি। তো এই ক্লাসটা আজকেই স্টপ হলো। নেক্সট পার্টে কিন্তু আমি ভুটান পড়াবো, চীন পড়াবো, আমি সবগুলোই পড়াবো, তোকে দাঁড়িয়ে থেকে সবগুলোই দেখতে হবে, আমি বলে দিচ্ছি, ঠিক আছে।